গুড গার্ল, এবার ঘুমিয়ে পড়ো। আমি পাশের রুমেই আছি, কোনো সমস্যা হলে আমাকে ডাকবে। গুড নাইট টিয়া পাখি। জেগে চলে যেতে নিলে তে তার হাত ধরে তাকে আটকে দেয়। তুমি যেও না, এত বড় রুমে আমি একা থাকতে পারবো না। আমাদের আশ্রমের রুমটা অনেক ছোট ছিল, একসাথে আমরা অনেকজন ঘুমাতাম, কিন্তু এখানে আমি একা। না না, আমি ঘুমাতে পারবো না, আমার খুব ভয় করে, আমি একা ঘুমাতে পারি না, তুমি যেও না। কিন্তু তে, আমি এই মেয়েকে এখন কিভাবে বোঝাবো আমি ওর সাথে কেন থাকতে পারবো না? ওকে দেখার পর থেকে কিভাবে নিজেকে কন্ট্রোল করছি সেটা শুধু আমিই জানি। তুমি আমাকে ছেড়ে যেও না, বেডটা তো অনেক বড়, আমাদের তো ঘুমোতে কোনো সমস্যা হবে না। তে, বোঝার চেষ্টা করো, এটা সম্ভব নয়। আমি তো পাশের রুমেই আছি, তবে ভয় কিসের? যে কি কোনোভাবেই তেকে বোঝাতে পারছে না, তে তার হাত শক্ত করে ধরে রেখেছে এবং তের জোড়াজড়িতে জেগে তের সাথে বেড শেয়ার করতে রাজি হয়ে যায়। নরম বিছানায় শুতেই তে ঘুমিয়ে পড়ে, কিন্তু জেকে ঘুমাতে পারছে না। জেকের বডি অদ্ভুত ভাবে রিয়াক্ট করছে, নিজের অনুভূতি গুলোকে কন্ট্রোল করতে সে হিমশিম খাচ্ছে। তখনই তার নজর পড়ে তার পাশে ঘুমন্ত পরীটির দিকে, যার শরীরে তারই একটি শার্টটি টের হাঁটু ছাড়িয়ে গেছে, কিন্তু ঘুমের ঘোরে নড়াচড়া করায় সেটি অনেকটাই উপরে উঠে গেছে, যার ফলে টের ধবধবে ফর্সা পায়ের বেশ কিছু অংশ উন্মুক্ত হয়ে আছে, যা দেখে জেকে শুকনো ঢোক গেলে ঘামতে শুরু করেছে সে। ও শিট, এই দৃশ্য তো আমার কাছে নতুন নয়। কত মেয়েকেই না স্পর্শ করেছি, আর কত মেয়ে আমাকে কাছে পাওয়ার জন্য কতই না পাগলামো করেছে। তখন তো এমন অদ্ভুত অনুভূতি হয়নি, তবে এখন কেন? যখন থেকে আমি এই মেয়েকে দেখেছি, নিজেকে কন্ট্রোল করতে আমি হিমশিম খাচ্ছি। সামান্য এই দৃশ্য দেখে আমার এই অবস্থা। তবে কি এই বাচ্চা মেয়েটার প্রতি জেজেকে দুর্বল হয়ে পড়েছে? জেকের খুব ইচ্ছে করছে তার পরীটাকে একটু ছুঁয়ে দিতে, নিজের এই ইচ্ছেটা সে আর দমিয়ে রাখতে পারলো না। ছুঁয়ে দিতে শুরু করলো তের শরীরের সেই উন্মুক্ত অংশে। তে ঘুমের মধ্যে শব্দ করে ওঠে, যার ফলে জেগে আরো দুর্বল হয়ে পড়ে এবং সাথে সাথেই তেকে তার দিকে ঘুরিয়ে আরো কাছে টেনে আনে। আমাকে পাগল করে দিয়ে তুমি নিশ্চিন্তে ঘুমাচ্ছ পাখি? আমার যে এখন তোমাকে চাই, খুব করে চাই। তোমার এই নরম ঠোঁটের স্বাদ না পেলে আমি যে মরেই যাব। বলেই জেগে তের ঠোঁটে ডুব দেয়। খুব সাবধানে সে নিজের কাজ করছে, যাতে তার পরিটার ঘুমের কোনো অসুবিধা না হয়। 5 মিনিট পর ছেড়ে দেয়। ও বেবি, ইউর লিপস সো টেস্টি, লাইক এ ভ্যানিলা। ঘুমের মধ্যেও কাউকে এত সুন্দর লাগে? আমার পরি, আমার ঘুমন্ত পরি। বলেই তীর কপালে জেগে নিজের ঠোঁটের স্পর্শ করে এবং তাকে আরো একটু নিজের কাছে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে সেও ঘুমের দেশে পাড়ি দেয়। পরের দিন সকালে জেগে আগে ঘুম ভাঙে, তার মনে পড়ে না এমন শান্তির ঘুম সে ঠিক কবে ঘুমিয়েছিল। তের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে সে মুচকি হাসে এবং তার কপালে চুমু খেয়ে খুব সাবধানে তেকে বেডে শুইয়ে সে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর তের ঘুম ভাঙে। দাঁত ব্রাশ করার জন্য সে ওয়াশরুমে যায়। ওয়াশরুমের আয়নাতে নিজের মুখটা দেখে সে চিৎকার দিয়ে নিচে নেমে আসে। বাড়ি, বাড়ি, কোথায় তুমি? দেখো না, আমার আমার কি যেন হয়েছে। আরে ভাইয়া, তুমি কেমন আছো?
সুগা এতক্ষণ জেকের সাথে কিছু বিষয়ে আলোচনা করছিল। তের এই অবস্থা দেখে মুচকি মুচকি হাসতে শুরু করেছে, কারণ জেকের দেওয়া সেই শার্টটি তের হাঁটু ছাড়িয়ে চলে গেছে, আর তে এতটাই রোগা যে সেই শার্টটি বারবার তার কাঁধ থেকে পড়ে যাচ্ছে। কোনো রকমে সে সেই শার্টটিকে সামলাচ্ছে। তে পাখি, তুমি এভাবে নিচে কেন এসেছো? আর তুমি চিৎকারই বা করলে কেন? বানি, দেখো না আমার ঠোঁট কিভাবে ফুলে গেছে আর ব্যথাও করছে। হ্যাঁ, তে তে কি বলছো এসব? মশা মশা কামড়েছে বোধহয়। তে জেগে ঠিকই বলেছে, মশাই কামড়েছে, তাও আবার 6 ফুট হাইটের মশা। আহারে, মশাটার কোনো দয়া মায়া নেই, এভাবে কেউ কামড়ায়? বলেই সুগা অট্ট হাসিতে ফেটে পড়ে। অন্যদিকে জেগে রাগে কটমট করছে। সুগার বাচ্চা। তে, তুমি ওর কথায় কান দিও না, ওর মাথা খারাপ হয়ে গেছে। তুমি রুমে যাও, আমি তোমার ব্রেকফাস্ট পাঠিয়ে দিচ্ছি। তে চলে যেতেই সুগা, দাঁড়া বলছি, পালানোর চেষ্টা করবি না সুগা। শালা, তোকে আজকে আমি মেরেই ফেলবো, দাঁড়া বলছি। আমাকে কি পাগলে কামড়েছে নাকি যে তোর হাতে ধরা দেবো? তুই পারলে আমাকে ধরে দেখা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া ভাই। ও জেকে, এসব কি? তুই কি তের সাথে? সেরকম কিছুই না, আমি জানি না, ওকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার বডি অদ্ভুতভাবে রিয়্যাক্ট করে, আমার অদ্ভুত সব অনুভূতি হয়। গত রাতে যা যা ঘটেছে এবং তে তাকে যা যা বলেছে সবটাই জেকে সুগাকে বলে। সবই তো বুঝলাম, কিন্তু মিস্টার জিওন জাংকুক, আপনার মনে যে বসন্তের হাওয়াটা বইছে তার কি হবে? হোয়াট? সুগা, তুই কি ভুলে যাচ্ছিস আমি জেকে? আই অ্যাম এ হার্টলেস মাফিয়া ইন দ্য মাফিয়া ওয়ার্ল্ড। যাই বলো মামা, তুমি তো তোমার তে পাখির প্রেমে হাবুডুবু খাচ্ছ। হাসতে হাসতে সুগা সেখান থেকে চলে যায়। জেকে কিছু একটা ভাবতে শুরু করে। সুগা এসব কি বলে গেল? আমি তেকে, না না। এই বিষয়ে ভাবতে ভাবতে জেকে নিজেই তের জন্য ব্রেকফাস্ট নিয়ে গেল। বানি, আমি তোমাকে অনেক মিস করছিলাম। আহা, আমাকে মিস করছিলে? কিন্তু আমাদের তো কিছুক্ষণ আগেই দেখা হলো। হয়েছে, তবুও আমি তোমাকে মিস করছিলাম। এবার তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও। ওকে বানি, তুমি খেয়েছো? জেকে আবারও তার বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব করে। না, তুমি খাও, আমি পরে। জেকে তার কথা শেষ করতে পারে না, কারণ তে তার আগে একটি ব্রেডের টুকরো তার মুখে ভরে দিয়েছে। এবার তুমিও খেয়ে নাও। জেকের চোখ দিয়ে অজান্তে জল পড়ছে। তবে কি মাফিয়া জেকে সত্যি সত্যি এই ছোট্ট মেয়েটার প্রেমে পড়লো? তে পাখি, তুমি লক্ষ্মী মেয়ের মতো এই রুমেই থাকবে, কোথাও যাবে না। টিভিতে কার্টুন দেখো, আমার কিছু কাজ আছে, পরে তোমার সাথে গল্প করব। বলে জেকে চলে যায়। বেশ কিছুক্ষণ তে টিভিতে কার্টুন দেখে, কিন্তু এখন সে বড্ড বোর ফিল করছে। আমার এখানে একা থাকতে একদম ভালো লাগছে না। বাড়ির কাছে যাব, কিন্তু বান তো কাজ করছে। কি করি? কথাগুলো ভাবতে ভাবতেই তে জেকে রুমের সামনে চলে আসে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই জেকে তাকে ইশারায় কথা বলতে না করে, কারণ সে ফোনে দরকারি কথা বলছে। কথা শেষ করে, কি হয়েছে তে পাখি, তুমি এখানে? কিছু কি লাগবে? আমার কিছু লাগবে না, আসলে একা একা ভালো লাগছিল না, তাই তোমার কাছে এলাম তোমার সাথে গল্প করব বলে। আমার তে পাখি আমার সাথে গল্প করতে চায়? কি বিষয়ে গল্প করতে চায় সে? তের কেন জানি প্রচন্ড লজ্জা পাচ্ছে। সদ্য যৌবনে পা দেওয়া 18 বছর বয়সী মেয়ে সে। মানসিক বিকাশ না ঘটলেও শারীরিক গঠনের অনেক পরিবর্তন ঘটেছে। ওখানেই দাঁড়িয়ে থাকবে? এদিকে এসো, বসো এখানে। তে
তেও বাধ্য মেয়ের মতন জেকের কাছে আসে এবং তার সামনে বেডের উপরে বসে। এবার বলো কি বলতে চাও? বানি, তুমি কি সত্যি একজন মাফিয়া? আমি শুনেছি মাফিয়ারা ভালো কাজ করে না, তুমিও কি? হুম, আমি মাফিয়া, বাট আমি খারাপ কাজ করি না। খারাপ কাজ যারা করে তাদের শাস্তি দিই। আর আমি শুধু একজন মাফিয়ার নই, আমি একজন বিজনেসম্যানও। হ্যাঁ, তবে তো তোমার অনেক পাওয়ার। তুমি কি কিং? কিংদের তো অনেক পাওয়ার থাকে, আমি কার্টুনে দেখেছি। হুম, আমি মাফিয়া ওয়ার্ল্ডের কিং, আর তুমি আমার কুইন। বানি, তুমিও কি আমার মতনই একা? তোমাকেও কি আদর করার মতন কেউ নেই? আমার পরিবার আছে। আর কে বলেছে তুমি একা? আমি আছি তো তোমার জন্য। বলে জেকেটের কপালে আলতো করে ঠোঁটের স্পর্শ করে। তেও অনেক খুশি হয়ে যায়। তোমার পরিবারের কে কে আছে? এখানে তো কাউকেই দেখলাম না। আমি এখানে একাই থাকি, তাই তুমি কাউকে দেখতে পাওনি। হ্যাঁ, সুগা মাঝে মধ্যে এসে থাকে। আমাদের আরো একটি বাড়ি আছে, সেখানে বাকিরা থাকে, মা, বাবা, বোন। তুমি কি তাদের সাথে দেখা করতে চাও? তুমি আমাকে তাদের সাথে দেখা করাবে? কেন দেখা করাবো না? আমি এখন কাজে একটু ব্যস্ত আছি। কাজগুলো সব মিটে গেলে তারপরে আমরা যাব। বলে জেকেটের গালটা একটু টিপে দেয়। বানি, ব্যথা পেলাম তো। খুব ব্যথা করছে, তবে তো ওষুধ দিতে হবে। না না, অতটাও ব্যথা করছে না। তা বললে তো হবে না, ওষুধ তো আমাকে দিতেই হবে। বলে জেকে এক টানে টেকে নিজের কোলে বসায় এবং টপাটপ তার গালে কিস করতে শুরু করে। কমেছে না আরো ওষুধ দেব? তের লজ্জায় পুরো লাল হয়ে গেছে। তের এমন লজ্জারাঙা মুখ দেখে জেকে যেন একটা ঘোরে চলে গেছে এবং আবারও তেকে আদরে আদরে ভরিয়ে দিতে শুরু করে। এবং যখনই সে তের ঠোঁটে নিজের ঠোঁট স্পর্শ করতে যাবে তখনই তার ফোনটা বেজে ওঠে এবং সে হুঁশে ফিরে আসে। তাড়াতাড়ি তেকে নিজের কোল থেকে নামিয়ে ফোন নিয়ে সে ঘর থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, এটা কি কি ছিল? আমার কেমন যেন লাগছে। কেটে গেছে 2টো দিন। আজ জিমির ফিরছে, তাও আবার জেকের কারণে। জেকে ভালো মতনই বুঝতে পেরে গেছে তের সমস্যাটা কোথায় এবং কে এর সমাধান করতে পারে। হ্যাঁ বল জিমিন, তোর ফ্লাইট কটায়? ওকে, না না, আমি তোকে আনতে যাব।